আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আওয়ামী লীগের নেতারা ইদানিং যেভাবে হুঙ্কার দিচ্ছেন, যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন তা রীতিমতো ভয় ধরানোর মতো। তাদের পতনের পর প্রথম দিকে সবাই চুপচাপ ছিল। অনেকের চেহারাতে ভয় আর আতঙ্ক ছিল। বিশেষ করে যারা গ্রেফতার হয়েছিলেন তাদের পরিবারগুলো হতাশায় ভুগত। অনেকেই আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কান্নাকাটি করতেন। কিন্তু গত ২-৩ মাস ধরে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। ব্যক্তিগতভাবে দেখেছি তাদের পরিবারের সদস্যদের সেই কান্নাকাটি বা হতাশা এখন আর নেই। এমনকি যারা জেলখানাতে আছেন, আমাদের স্টার পলিটিশিয়ানরা, শাহজাহান খান, ইনু সাহেব, মেনন সাহেব, আমু সাহেব, এমনকি আনিসুল হকরাও, তারা অসাধারণ আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। তারা এখন যখন কোর্টে আসেন তখন তাদের পোশাক আশাকের বাহার দেখলে মনে হয় যেন একেবারে নতুন পাঞ্জাবি পাজামা পরে এসেছেন, যা ক্ষমতায় থাকার সময়ও এতটা পরিপাটি ছিল না। তাদের চেহারাতেও হতাশার বা ভয়ের লেশমাত্র নেই। অনেকেই তাদের ভয় দেখানোর চেষ্টা করছে যে নির্বাচনের আগে ২-৪ জনকে ফাঁসিতে ঝুলানো হবে, কিন্তু তাদের মধ্যে বিন্দুমাত্র আতঙ্ক নেই। বরং তারা এমন নির্ভয়ে আসা যাওয়া করছেন, ঠাট্টা মশকরা করছেন যেন আওয়ামী লীগই ক্ষমতায় আছে আর তারা কেবল একটা সামরিক ছুটিতে আছেন। সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে দেখুন। আদালতে রাগ হয়ে যাওয়ার পর তাকে হ্যান্ডকাপ পরানো হলো, কিন্তু তিনি দমে গেলেন না। এখন লাঠি হাতে কোর্টে আসেন, কিন্তু একজন অসুস্থ মানুষের মধ্যে যে উদ্বেগ থাকার কথা তা নেই। কামাল মজুমদারকেও দেখলাম। প্রথম দিকে যিনি হতাশ ছিলেন, এখন তার মধ্যে এমন আত্মবিশ্বাস যে মনে হয় আবার তিনি সংসদ সদস্য হবেন, আবার মন্ত্রী হবেন। তরুণ তুর্কিদের মধ্যে পলক ছাড়া সবাই বেশ চিয়ার্স মোডে। তাদের হাঁটা চলা কথাবার্তার মধ্যে একটুও মনে হচ্ছে না যে শেখ হাসিনা দেশে নেই এবং জামাত বিএনপি ইউনুস মিলে রাষ্ট্র চালাচ্ছেন। দেশের বাইরে যারা আছেন, সেই ফজলুল বারী, নবনীতা চৌধুরী বা অন্যান্য নেতাকর্মীরা, ১ বছর আগে তাদের চেহারা বিধ্বস্ত ছিল, কণ্ঠে ভয় ছিল। কিন্তু আজকে তাদের সবার মধ্যে এক ধরনের উজ্জ্বলতা চলে এসেছে, যেন তারা নবজীবন লাভ করেছেন। নানক সাহেবকে দেখলাম, তিনি যে আত্মবিশ্বাস আর দৃঢ়তা দেখাচ্ছেন, এমনটা তিনি তার সুসময়েও দেখাননি। মনে হচ্ছে যেন ফিনিক্স পাখির মতো তারা কবর থেকে উঠে এসেছেন। আর শেখ হাসিনা, অবাক হলেও সত্যি, ক্ষমতা হারানোর আগেও তিনি যখন কথা বলতেন, তার হাসি কণ্ঠস্বরে সবসময় একটা তরুণী সুলভ মনোভাব থাকত। এখন তিনি যেভাবে চিন্তাভাবনা করে গবেষণা করে কথা বলছেন, মনে হয় যেন তার রাজনীতির তাল লয় ছন্দ কিছুই এলোমেলো হয়নি। আওয়ামী লীগের এই হঠাৎ বাঘের গর্জন আর সিংহের মতো ঝাঁপিয়ে পড়ার ফলে কি হলো? তাদের প্রতিপক্ষদের মধ্যে এখন ভীষণ রকম আতঙ্ক তৈরি হয়েছে। তারা প্রকাশ্যে বলছেন আওয়ামী লীগকে আসতে দেয়া যাবে না। আওয়ামী লীগ আসলে আমাদের পিঠের চামড়া থাকবে না। আর সবচেয়ে বড় প্রমাণ দেখুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে। তাদের প্রাইভেট সিকিউরিটি বাহিনী রাখার অনুমতিও দেওয়া হবে। এটা কেন? তারা কি জামাত বা এনসিপিকে ভয় পাচ্ছেন? মোটেও না। তারা ভয় পাচ্ছেন আসলে আওয়ামী লীগকে। কিন্তু কথা হলো, গত ১ বছরে তো তাদের ভয় কেটে যাওয়ার কথা ছিল। অথচ কেন উল্টো হচ্ছে? কারণ প্রকৃতিতে একটা নিয়ম আছে। আপনি যেটাকে ভয় করবেন সেটাই আপনাকে ধরবে। যে বিষয় নিয়ে আতঙ্কগ্রস্ত থাকবেন সেটাই একদিন না একদিন আপনাকে ভোগাবে। আর এটাই নিয়তি। অতীতেও এমন হয়েছে। ২০১২ সালে আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা টের পেয়েছিলেন এমন একদিন আসবে যখন আওয়ামী লীগের বিচার জামাত করবে। ঠিক একই প্রক্রিয়ায়
এই বাংলাদেশে অসম্ভব বলে আসলে কোনো কিছুই নেই। রাজনীতির দার্শনিকরা এখনো অনেক কিছু বলছেন, কিন্তু যারা এখন ক্ষমতায় আছেন তারা রাগ করছেন। অথচ প্রকৃতির নিয়মে এই জিনিসগুলোই কিন্তু আসলে ঘটবে। এখন কথা হচ্ছে, এই বিষয়গুলো কিভাবে ঘটতে পারে, অথবা প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে কি আসলে ভয় পাওয়া উচিত? আমি মনে করি বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল ব্যর্থতা সমূহ রয়েছে, সেই সকল ব্যর্থতা থেকেই কিন্তু এই ভয়ের জন্ম হয়েছে। এই ব্যর্থতাগুলোর কারণেই কিন্তু জনগণ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপর ব্যাপক ক্ষুব্ধ। শুধু অন্তর্বর্তীকালীন সরকারের উপর নয়, বাংলাদেশের যে সার্বিক রাষ্ট্র কাঠামো রয়েছে সেই রাষ্ট্র কাঠামোর উপর অনেক বেশি বিরক্ত। এবং যে সকল রাজনৈতিক দলগুলো, সেটা হোক পুরাতন কিংবা নবগঠিত, তাদের কার্যকলাপ বর্তমান সময়ে জনগণের মধ্যে এক ধরনের নাভিশ্বাস নিয়ে এসেছে। এই নাভিশ্বাস থেকেই কিন্তু ভয়ের জন্ম হয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, জনগণের নাভিশ্বাসের সাথে আওয়ামী লীগ নিয়ে ভয় পাওয়ার যোগসূত্র আসলে কোথায়? দেখুন, আন্তর্জাতিক যে সকল চাপসমূহ রয়েছে সেই সকল চাপসমূহ থেকে বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচনের আগে এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে, যে এই সিদ্ধান্ত থেকে আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের একটি অংশ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এটা মূলত অন্তর্বর্তীকালীন সরকারের সম্মান এবং ইজ্জত বাঁচাতে করা হবে। কিন্তু এই জায়গাটিতেই হচ্ছে মূল পয়েন্ট। যেভাবে রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপর জনগণ ক্ষুব্ধ হয়েছে, তাতে করে আওয়ামী লীগের কোনো অংশ যদি নির্বাচনে আসে এবং সেই অংশ যদি মোটামুটি একটা ভালো আসন পেয়ে যায়, তাহলে কিন্তু দেশের জনগণ যারা রয়েছেন, আমি দুঃখিত, তারা যদি মোটামুটি বেশ কিছু আসনে প্রার্থী দিয়ে দেয়, ধরে নিলাম তারা 200 আসনে প্রার্থিতা দিয়ে দিতে পারলো বা সক্ষম হলো, সেই 200 আসনে যারা জনগণ রয়েছেন তারা কিন্তু এই ব্যর্থতাগুলোর কারণে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের এবং রাজনৈতিক দলের উপর যে নাভিশ্বাসগুলো এসেছে সেগুলো থেকে তারা যদি আওয়ামী লীগকে ভোট দেওয়া শুরু করেন, তাহলে কিন্তু আওয়ামী লীগ আর না হোক আসন্ন যে সংসদ হবে সেই সংসদে একটি বিরোধী দলের জায়গা পেয়ে যাবে। এবং এই বিরোধী দলটাই কিন্তু একটি বিস্ফোরার মতো ধীরে ধীরে বড় হয়ে পুনরায় আওয়ামী লীগের আরেকটি সাম্রাজ্য দেশে গড়ে তুলবে। এখন পুনরায় যদি আওয়ামী লীগ আবার তাদের সাম্রাজ্য ফিরে পায়, তাদের সাম্রাজ্য গড়ে তোলে, তাহলে চিন্তা করুন তো, যারা আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, এখন যারা জোর গলায় আওয়ামী লীগকে ধমকাচ্ছেন, আওয়ামী লীগকে বিভিন্নভাবে ধরে ফেলবেন, খেয়ে ফেলবেন কথাবার্তা বলছেন, তাদেরকে কি আওয়ামী লীগ কোনোভাবে ছাড় দিবে? আমার মনে হয় না। কারণ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে প্রতিহিংসাত্মক যে রাজনীতি, সেই রাজনীতিটাই কিন্তু চিরচেনা এবং চলমান। সুতরাং এই যে একটি ভয়, এই ভয়টাই কিন্তু মূলত বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার পাচ্ছে এবং রাজনৈতিক দলগুলোও পাচ্ছে। যার কারণে তাদের মুখ থেকে সরাসরি এখন বের হয়ে যাচ্ছে যে আওয়ামী লীগকে ফিরতে দেওয়া হবে না বা যাবে না। এখন আওয়ামী লীগকে ফিরতে না দেওয়ার জন্য যে সকল পদক্ষেপ সমূহ নেওয়া দরকার, সেই সকল পদক্ষেপ সমূহ কিন্তু তারা গ্রহণ করবে এবং নানামুখী আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত তারা নিবে যেন আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়া হয়। তবে আন্তর্জাতিক চাপ এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ, সেটি রক্ষা করতে হলে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনেক বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় আন্তর্জাতিক যে সকল সাপোর্ট ওনার উপর বর্তমানে রয়েছে, সেই সকল সাপোর্ট সমূহ কিন্তু উনি হারিয়ে ফেলবেন। এবং উনি যদি সেই সকল সাপোর্ট সমূহ হারিয়ে ফেলেন, তাহলে ভারতের যারা গোয়েন্দা সংস্থা রয়েছেন, কিংবা যেভাবে আমরা বলি যে ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে, সেই নিয়ন্ত্রণ বা ভারতীয় দিল্লির যে আধিপত্য, সেই আধিপত্য কিন্তু বাংলাদেশে পুনরায় আবার জমজমাট হয়ে গড়ে উঠবে। এবং ভারতের আধিপত্য গড়ে ওঠা মানেই কিন্তু বাংলাদেশের বেশিরভাগ রাজনীতিবিদদের অনেকটাই গুহার ভিতরে ঢুকে যাওয়া।